আমাদের মানব দেহ অনেক গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ ও তন্ত্রের সমন্বয়ে গঠিত। ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃৎপিণ্ড, যা আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে দুই ফুসফুসের মাঝে সুরক্ষিত অবস্থায় রয়েছে। আমাদের সারা দেহে রক্ত সঞ্চালিত হয় এই হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের মাধ্যমে। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক আবরণী দ্বারা আবৃত থাকে। এই হৃৎপিণ্ড 3 স্তর বিশিষ্ট: এপিকার্ডিয়াম বা বহিস্তর, মায়োকার্ডিয়াম বা মধ্যস্তর এবং এন্ডোকার্ডিয়াম বা অন্তঃস্তর। এন্ডোকার্ডিয়াম 4টি প্রকোষ্ঠে বিভক্ত: ডান ও বাম অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং ডান ও বাম নিলয় বা ভেন্ট্রিকল। রক্ত সঞ্চালন প্রক্রিয়া একমুখী রাখার জন্য বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যে রয়েছে বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা এবং ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে রয়েছে ট্রাইকাস্পিড কপাটিকা বা ভালভ। তেমনিভাবে বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে এবং ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে রয়েছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। আমরা আগেই জেনেছি হৃৎপিণ্ড সারা দেহে রক্ত সঞ্চালন করে সংকোচন ও প্রসারণের মাধ্যমে। হৃৎপিণ্ডের এই সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। অলিন্দ যখন প্রসারিত হয়, এর অভ্যন্তরীণ চাপ কমে যাওয়ায় সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে। এমন সময় বাই ও ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকে। এখানে উল্লেখ্য যে ফুসফুসীয় শিরা একটি ব্যতিক্রমধর্মী শিরা যা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। এরপর একই সাথে বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা দুটি খুলে যায় এবং অলিন্দদ্বয়ের সংকোচন শুরু হয়, যার ফলে ডান অলিন্দের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দের অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এ সময় নিলয় দুটি প্রসারিত হয় এবং অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা দুটি বন্ধ থাকে। এখন শুরু হবে নিলয়ের সংকোচন। এবার বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা দুটি সজোরে বন্ধ হয়ে যাবে। এতে লাভ সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হবে। প্রায় একই সাথে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা দুটি খুলে যাবে। এর ফলে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে এবং ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে দুই ফুসফুসে প্রবেশ করে। এখানে উল্লেখ্য যে ফুসফুসীয় ধমনী একটি ব্যতিক্রমধর্মী ধমনী যা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। নিলয়ের সংকোচনের পরপরই শুরু হবে নিলয়ের প্রসারণ এবং খুব দ্রুত সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যাবে, যাতে রক্ত আর নিলয়ে ফিরে আসতে না পারে। এর সময় ডাব সদৃশ দ্বিতীয় শব্দের সৃষ্টি হয়। এখানে উল্লেখ্য যে নিলয়ের যখন প্রসারণ ঘটে তখন একই সাথে অলিন্দের সংকোচন ঘটতে থাকে বাই ও ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাওয়ার কারণে। এভাবেই অলিন্দের সংকোচন ও নিলয়ের প্রসারণ এবং অলিন্দের প্রসারণ ও নিলয়ের সংকোচন একই সাথে চলতে থাকে এবং বারবার প্রক্রিয়াটির পুনরাবৃত্তি ঘটতে থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই জটিল সংকোচন প্রসারণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে কে? আসলে হৃৎপিণ্ডে অবস্থিত কিছু রূপান্তরিত হৃৎপেশি এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছে। এদের একসাথে সংযোগী বা জাংশনাল টিস্যু বলা হয়। এসব সংযোগী বা জাংশনাল টিস্যুর মধ্যে প্রথমেই রয়েছে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা সংক্ষেপে SA নোড, যা ডান অ্যাট্রিয়ামে অবস্থিত। এরপর অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের সংযোগস্থলে রয়েছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা সংক্ষেপে AV নোড। AV নোড থেকে তৈরি হয় বান্ডেল অফ হিস
বান্ডেল অফ হিস ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বরাবর দুটি শাখায় বিভক্ত হয় এবং অবশেষে এর থেকে তৈরি হয় সূক্ষ্ম পার্কিনজি ফাইবার, যা সমগ্র ভেন্ট্রিকলের প্রাচীরে বিস্তার লাভ করে। উদ্দীপনা প্রথম সৃষ্টি হয় এসএ নোড থেকে, তাই এসএ নোডকে বলা হয় পেসমেকার অফ হার্ট। সৃষ্ট উদ্দীপনা পুরো অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ে এবং অ্যাট্রিয়াল সিস্টোল সম্পন্ন হয়। এরপর উদ্দীপনা এভি নোডে এসে কিছু সময় দেরি করে, একে বলা হয় এভি নোডাল ডিলে। কোনো কারণে এসএ নোড কাজ করতে না পারলে এভি নোড উদ্দীপনা তৈরি করে, তাই এভি নোডকে রিজার্ভ পেসমেকার অফ হার্টও বলা হয়ে থাকে। এরপর উদ্দীপনা এভি নোড থেকে বান্ডেল অফ হিস হয়ে পার্কিনজি ফাইবারের মাধ্যমে পুরো ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে এবং ভেন্ট্রিকুলার সিস্টোল সম্পন্ন হয়। এভাবে অত্যন্ত জটিল ও নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়ার মাধ্যমে হৃৎপিণ্ড সারা দেহে রক্ত সঞ্চালন করে। আমি প্রিয়াঙ্কা সরকার তোমাদের সাথে আলোচনা করলাম হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। এমন তো আমাদের সাথে কতই হয়েছে, তাই না, যে হঠাৎ করে অসাবধানতাবশত কোনো কারণে হাত কেটে গিয়েছে এবং সেখান থেকে সামান্য রক্তপাত হয়েছে। কিন্তু ক্ষতস্থান যদি খুব সামান্য হয় তবে দেখা যায় অল্প সময় পরই এই রক্তপাত বন্ধ হয়ে যায়। আমাদের দেহে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এটি ঘটে থাকে। এই প্রক্রিয়ার নামই হলো রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। স্বাভাবিক অবস্থায় রক্তবাহিকার মধ্য দিয়ে রক্ত দ্রুত গতিতে চলতে থাকে এবং রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ সেখানে হেপারিন নামে এক ধরনের পদার্থ সংবহিত হয়। কিন্তু দেহে যখন কোনো ক্ষতস্থানের সৃষ্টি হয়, এই ক্ষতস্থান দিয়ে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা বাইরে বের হয়ে আসে। বাতাসের সংস্পর্শে এসে অনুচক্রিকা হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্তক্ষরণ বন্ধ করে এবং রক্ততঞ্চন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। অনুচক্রিকার পাশাপাশি রক্তরসে বা প্লাজমায় অবস্থিত 13টি ভিন্ন ভিন্ন ক্লটিং ফ্যাক্টরও রক্ততঞ্চন প্রক্রিয়ায় অংশ নেয়। আমরা এই 13টি ক্লটিং ফ্যাক্টরের নাম খুব সহজেই মনে রাখতে পারি একটি ইংরেজি বাক্যের মাধ্যমে। বাক্যটি হলো, ফ্রেশার্স পার্টি টুডে, কাম লেটস সিং অ্যান্ড কল সিনিয়র্স, প্লিজ হ্যাভ ফান। এখানে ফ্রেশার্সের এফ দিয়ে আমরা মনে রাখতে পারি ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, পার্টির পি দিয়ে ফ্যাক্টর 2 প্রথম্বিন, টুডের টি দিয়ে ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, কামের সি দিয়ে ফ্যাক্টর 4 ক্যালসিয়াম, লেটস এর এল দিয়ে ফ্যাক্টর 5 ল্যাবাইল ফ্যাক্টর, সিং এর এস দিয়ে ফ্যাক্টর 7 স্টেবল ফ্যাক্টর, অ্যান্ড এর এ দিয়ে ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, কলের সি দিয়ে ফ্যাক্টর 9 ক্রিসমাস ফ্যাক্টর, সিনিয়র্স এর এস দিয়ে ফ্যাক্টর 10 স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লিজের পি দিয়ে ফ্যাক্টর 11 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, হ্যাভের এইচ দিয়ে ফ্যাক্টর 12 হেগম্যান ফ্যাক্টর এবং ফানের এফ দিয়ে ফ্যাক্টর 13 ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। এবার তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে অনুচক্রিকা ও এসব ক্লটিং ফ্যাক্টরের মাধ্যমে রক্ততঞ্চন প্রক্রিয়াটি ঘটে থাকে। আমরা আগেই জেনেছি দেহের কোনো অংশে ক্ষতস্থানের সৃষ্টি হলে সেখান থেকে নির্গত অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন নামক ক্লটিং ফ্যাক্টরটি উৎপন্ন হয়। থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে দেয় এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্লাজমায় অবস্থিত প্রথম্বিনের সাথে ক্রিয়া করে একে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। এরপর থ্রম্বিন ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন নামক অদ্রবণীয় প্রোটিন সূত্রের সৃষ্টি করে। এভাবে সৃষ্ট সূত্রগুলো পরস্পর মিলিত হয়ে জালকের আকার ধারণ করে। এই জালকে লোহিত রক্তকণিকা আটকে পড়ে, ফলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। জমাট বাঁধা রক্ত থেকে যে হালকা হলুদ বর্ণের তরল জলীয় অংশ বেরিয়ে আসে তাকে রক্তের সিরাম বলে।
সিরাম বস্তুতপক্ষে রক্তরস, তবে এতে ফাইব্রিনোজেন এবং ক্লটিং ফ্যাক্টর 2, 5 ও 8 থাকে না। এখন যদি আমরা একটি ফ্লোচার্টের মাধ্যমে রক্ততঞ্চন প্রক্রিয়াটি দেখে নেই, তাহলে কিছুটা এমন দাঁড়ায়। ক্ষতস্থানের অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বাতাসের সংস্পর্শে এসে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। এরপর থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে দেয় এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। সক্রিয় থ্রম্বিন ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জালকের সৃষ্টি করে, যেখানে রক্তকণিকাগুলো আটকে যায়। এভাবেই সম্পূর্ণ রক্ততঞ্চন প্রক্রিয়াটি ঘটে থাকে। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিলাম রক্ততঞ্চন প্রক্রিয়া সম্পর্কে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করছি এইচএসসি প্রাণীবিজ্ঞান বইয়ের 4র্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন। এই ভিডিওতে আমরা রক্ত ও সঞ্চালন অধ্যায়ের প্রথম অংশ, রক্তের গঠন, রক্তকণিকা সমূহ, রক্তের উপাদান ইত্যাদি নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। প্রথমেই রক্ত সংবহনতন্ত্র কি আমরা জেনে নিই। রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। রক্তবাহিকা সমৃদ্ধ অর্থাৎ রক্ত নালী সমূহের কথা বলা হয়েছে। আমরা জানি রক্ত বিভিন্ন নালীর মাধ্যমে আমাদের সারা দেহে চলাচল করে থাকে। এই নালী সমূহ হচ্ছে ধমনী, শিরা, কৈশিক জালিকা। হৃৎপিণ্ড হচ্ছে রক্তের পাম্পিং যন্ত্র, যেটির পাম্প করার মাধ্যমে আমাদের সমগ্র দেহে রক্তকে পাঠায় এবং গ্রহণ করে এই রক্তের চক্রটি চালু রাখে। আর তন্ত্র মানে আমরা জানি এমন এক ধরনের কোষগুচ্ছ বা টিস্যু যাদের একটি নির্দিষ্ট কাজ থাকে, তারা সবাই মিলে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। তো এই রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে যেই তন্ত্র গঠিত হয় সেটি হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এর কাজ হচ্ছে রক্তকে দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত করা। ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে সর্বপ্রথম 1928 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে ধারণা দিয়েছেন। এবার আমরা জেনে নিই যে রক্ত কি। রক্ত হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী এক ধরনের বিশেষ তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু যখন আমরা বলবো যে তরল, রক্ত তরল আমরা জানি, এবং রক্ত এক ধরনের যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। আমরা জানি যে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু তাদেরই বলা হয় যারা আমাদের দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ সাধন করে বা সমন্বয় সাধন করে। এরকম আরো যোজক টিস্যু আছে যারা হচ্ছে অস্থি, তরুণাস্থি ইত্যাদি। কিন্তু তরল যোজক কলা যদি বলা হয়, রক্ত হচ্ছে আমাদের দেহের মূল বা একমাত্র বলা যায় যে তরল যোজক টিস্যু। এটি জীবন রক্ষাকারী এক ধরনের বিশেষ তরল যোজক টিস্যু যার মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি যদি আমরা বলতে চাই, পুষ্টি বলতে আমরা বুঝাবো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, যারা হচ্ছে আমরা মূলত খাদ্য থেকে, যাদেরকে আমরা সহজে বলি খাদ্য সার, অর্থাৎ খাদ্যের সারাংশ বা খাদ্যের ভগ্নাংশ, ক্ষুদ্রাংশ। ইলেকট্রোলাইট বলতে আমরা কাদের বুঝি? ইলেকট্রোলাইট হচ্ছে আমাদের দেহের প্রয়োজনীয় বিভিন্ন আয়ন সমূহ, অর্থাৎ সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট, ফসফেট ইত্যাদি যে সকল আয়ন রয়েছে। এছাড়া হরমোন, ভিটামিন ইত্যাদি যেগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এছাড়া অ্যান্টিবডি, ইমিউন কোষ। এই অ্যান্টিবডি আর ইমিউন কোষ হচ্ছে আমাদের দেহের প্রতিরক্ষায় কাজ করে। এছাড়া অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আমরা জানি আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আমরা বাইরে থেকে, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি শ্বসন ক্রিয়ায়। এই শ্বসন গ্যাস সমূহের আদান প্রদানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের রক্ত, অর্থাৎ টিস্যু থেকে, শরীরের বিভিন্ন টিস্যু বা কোষ থেকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নিয়ে ফুসফুসে নিয়ে যায় এবং ফুসফুস থেকে
অক্সিজেনযুক্ত রক্ত আবার টিস্যুতে নিয়ে আসে। এই কাজটি করে থাকে রক্ত। এবং রক্তের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বর্জ্য পদার্থ। আমাদের দেহের এই সকল খাদ্য গ্রহণের ফলে যে সকল বর্জ্য পদার্থ তৈরি হয় নাইট্রোজেন ঘটিত, তাদেরকে দেহ থেকে প্রত্যাহার করা। আমরা বুঝতে পারছি রক্ত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। এখন আমরা কিছু রক্তের বৈশিষ্ট্য দেখে নেব। যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা দেহের মোট ওজনের প্রায় 8%। আমরা পূর্ণবয়স্ক সুস্থ মানুষ বলতে সাধারণত 70 কেজি একজন মানুষ বলে থাকি। তো 70 কেজি ওজনের একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য যদি 5 থেকে 6 লিটার থাকে, নিশ্চয়ই 100 বা 150 কেজি ওজনের একজন মানুষের জন্য এর চেয়ে অবশ্যই বেশি রক্ত থাকবে। সুতরাং আমরা এইভাবে বলতে পারি যে দেহের ওজনের 8%। রক্তের ধর্ম হচ্ছে সামান্য ক্ষারীয়। এর পিএইচ মাত্রা 7.35 থেকে 7.45। আমরা গড়ে বলতে পারি 7.40। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, 1.065। আমরা অনেকেই হয়তো কখনো না কখনো আমাদের হাত পা বা কোথাও কেটে যাওয়ায় রক্তের স্বাদ পেয়েছি। রক্তের স্বাদ এই অজৈব লবণের, আমরা বলেছি যে অজৈব লবণ সোডিয়াম, ক্লোরাইড ইত্যাদি থাকার কারণেই, এই লবণগুলির কারণেই রক্তের স্বাদ হয় নোনতা বা লবণাক্ত। সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্ত দেহের সবখানে সঞ্চালিত হয়। এই সুনির্দিষ্ট বাহিকাগুলো কারা? ধমনী ও শিরা। রক্তের আরেকটি সংজ্ঞা আমরা দিতে পারি একটু সহজ ভাবে, যে রক্ত রস নামক তরল মাতৃকায় ভাসমান বিভিন্ন ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে। মাতৃকা বলতে আমরা সাধারণত বোঝাই কোন একটা মাধ্যম, অর্থাৎ কোন একটা দ্রবণ যদি পানিতে দ্রবীভূত থাকে, আমরা বলতে পারি যে পানি হচ্ছে সেই দ্রবণের মাধ্যম। রক্ত রস হচ্ছে আমাদের তরল মাতৃকা রক্তের, অর্থাৎ রক্তের মাধ্যম। এর মধ্যে বিভিন্ন ধরনের রক্তকণিকা ভেসে থাকে। এই যে টিস্যু যে গঠিত হলো, একে বলা হয় রক্ত। এখন রক্তের উপাদান কি কি রয়েছে? রক্তের উপাদান যখন আমরা বের করতে চাই, তখন আমরা টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘুরাই। এখন সেন্ট্রিফিউগাল যন্ত্র কি? সেন্ট্রিফিউগাল যন্ত্র হচ্ছে এমন একটি যন্ত্র যার মাধ্যমে কোনো একটা উপাদানকে আমরা অত্যন্ত দ্রুত গতিতে ঘুরাতে পারি। দুইটা টেস্ট টিউব নিয়ে তাকে নিজেদের ইচ্ছা মতো গতিতে ঘুরানো যায়। এই যন্ত্রটি হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র। আমরা কি গতিতে ঘুরাই? মিনিটে 3000 বার। এই গতিতে 30 বার ঘুরাই, অর্থাৎ 1 মিনিটের চেয়েও অনেক কম সময় লাগে। এই পরিমাণ সময় ঘুরালে এই সেন্ট্রিফিউগাল যন্ত্র ব্যবহার করা হয় মূলত অধক্ষেপ করতে, অর্থাৎ কোনো মিশ্রণ থেকে বা দ্রবণ থেকে পদার্থকে আলাদা করতে। যদি আমরা ঘুরাই, রক্ত দুইটি স্তরে ভাগ হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে এই রক্তটা হচ্ছে সেন্ট্রিফিউজ করার আগে, আর এই পাশে যে ডান পাশে যেই টেস্ট টিউবটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রিফিউজ রক্ত, সেন্ট্রিফিউজ করার পরের অবস্থা। তো এই উপরের হালকা হলুদ বর্ণের 55% অংশের যে স্তরটি, এটি হচ্ছে রক্তরস বা প্লাজমা, অর্থাৎ রক্তের আমাদের যে তরল মাতৃকা রক্তরস বা প্লাজমা। এবং নিচে যে অধক্ষিপ্ত অংশ 45%, এটি হচ্ছে রক্তকণিকা, ব্লাড কর্পাসেলস। এর মধ্যে অধিকাংশই থাকে লোহিত রক্তকণিকা। আমরা দেখতে পাচ্ছি নিচের একটা বড় অংশ হচ্ছে লাল রঙের লোহিত রক্তকণিকা। এছাড়া লোহিত রক্তকণিকা ও প্লাজমার মধ্যে একটা ছোট্ট অরঞ্জিত অংশ দেখা যাচ্ছে, তো বলা যায় যে কিছুটা সাদাই। এই সাদা অংশটা হচ্ছে শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার জন্য থাকে। এই রক্তকণিকাগুলো স্বাভাবিক অবস্থায় রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। আর লোহিত রক্তকণিকা রক্তে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকখানি হচ্ছে লোহিত রক্তকণিকা, এই আধিক্যের কারণে রক্তকে লাল দেখায়। আমরা রক্তের উপাদানগুলো এক নজরে একবার দেখে নিচ্ছি। রক্তকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা। রক্তরস বা প্লাজমাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বা রক্তরসের উপাদান হিসেবে আমরা দুইটি বস্তু পাই, যেটা হচ্ছে মূলত পানি 90 থেকে 92% এবং কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। কঠিন পদার্থের মধ্যে আমরা আবার একে দুই ভাগে ভাগ করতে পারি, জৈব ও অজৈব। অজৈব উপাদান কম থাকে। আমরা জানি রক্ত একটা জৈব বস্তু, সুতরাং আমরা বলতেই পারি যে রক্তে জৈব উপাদানই বেশি থাকবে। অজৈব উপাদান 0.9%, 1%-এরও কম বা 1% থাকে। অজৈব উপাদানের মধ্যে আমরা যে সকল আয়নের কথা বলেছি, অর্থাৎ লবণ সমূহ, এই সব লবণই পাওয়া যায়। অজৈব লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা ইত্যাদি। জৈব উপাদানের মধ্যে আমরা রক্তে 3 ধরনের উপাদান পেয়ে থাকি: প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ এবং অন্যান্য পদার্থ।
প্লাজমা প্রোটিনের মধ্যে আমরা 4 ধরনের প্রোটিন মূলত পেয়ে থাকি, এরাই বেশি পরিমাণে থাকে। অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রথমিন, ফাইব্রিনোজেন। অ্যালবুমিন আর গ্লোবুলিনের মূল কাজ থাকে আমাদের রক্তের সান্দ্রতা রক্ষা করা। এছাড়া এরা পরিবহন প্রোটিন হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের রক্তের এই উপাদান সমূহকে পরিবহন করতে কাজে লাগে। এছাড়া প্লাজমা প্রোটিনের মধ্যে আমরা পাই প্রথমিন, ফিপ্রিনোজেন, যারা মূলত রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধায় কাজ করে থাকে। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ পেয়ে থাকি। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলি মূলত আমিষ জাতীয় খাদ্যের পরিপাকের ফলে বা বিপাকের ফলে, কোষীয় বিপাকের ফলে উৎপন্ন হয়। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, এই সকল রেচন পদার্থকে রক্ত বহন করে বৃক্কে নিয়ে যায়। বৃক্কে নিয়ে যেয়ে মূত্র তৈরি করে এবং আমাদের দেহ থেকে নিষ্কাশিত করে। এছাড়া রক্তে অন্যান্য পদার্থের মধ্যে রক্তরসে আমরা পাই গ্লুকোজ, লিপিড, যেটা হচ্ছে আমাদের অন্যতম প্রধান খাদ্যসার, অর্থাৎ খাদ্যের ভগ্নাংশ বা সারাংশ। এছাড়া হরমোন, এনজাইম পাই, যারা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবকের কাজ করে থাকে, এবং কিছু রঞ্জক পদার্থ যারা মূলত লোহিত রক্তকণিকা ভেঙে উৎপন্ন হয়, বিলিরুবিন, বিলিভার্ডিন। এছাড়া আমাদের খাদ্যের মাধ্যমে প্রাপ্ত কিছু রঞ্জক পদার্থ থেকে থাকে। রক্তকণিকার মধ্যে আমরা 3 ধরনের রক্তকণিকা পেয়ে থাকি: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, লোহিত রক্তকণিকা বা অনুচক্রিকার আর কোনো প্রকারভেদ নেই। শ্বেত রক্তকণিকাকে আমরা 2 ভাগে ভাগ করি, যেটা হচ্ছে দানাদার এবং অদানাদার। গ্র্যানিউল, এখানে গ্র্যানিউলোসাইট এবং অ্যাগ্র্যানিউলোসাইট বলা হয়েছে। আমরা জানি গ্র্যানিউল শব্দের অর্থ হচ্ছে দানা, আর সাইট কথাটি এসেছে গ্রিক শব্দ কাইটোস থেকে, যার অর্থ হচ্ছে কোষ। সুতরাং আমরা বলতে পারি গ্র্যানিউলোসাইট অর্থ হচ্ছে দানাযুক্ত কোষ। আর এ প্রিফিক্সটি যখন যুক্ত হয় তখন বোঝানো হয় যে নাই বা নেগেটিভ অর্থে মূলত এই এ প্রিফিক্সটি ব্যবহার করা হয়। সুতরাং আমরা বলতে পারি যে এখানে এ শব্দের অর্থ নাই, গ্র্যানিউল শব্দের অর্থ দানা, সাইট অর্থ কোষ। তার মানে দানা নাই অর্থাৎ দানা বিহীন এমন কোষ। আর গ্র্যানিউলোসাইটকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, যারা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যাগ্রানুলোসাইটকে আমরা 2 ভাগে ভাগ করি, যারা হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট। অ্যাগ্রানুলোসাইটকে আমরা ভাগ করতে পারি লিম্ফোসাইট এবং মনোসাইট, এই 2 ভাগে। আমরা এখানে মনে রাখার জন্য দেখতে পাচ্ছি যে গ্র্যানুলোসাইট গুলির সবগুলোর নাম শেষ হয় ফিল কথাটি দিয়ে, এবং অ্যাগ্রানুলোসাইটের সবগুলি শেষে রয়েছে সাইট। পরবর্তীতে আমরা রক্তরস শুরু করছি। রক্তরসের সংজ্ঞা হচ্ছে রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। আমরা একটু আগে টেস্ট টিউবটিতে দেখে এসেছি যে হলুদ বর্ণের একটা তরল অংশ রক্তকে সেন্ট্রিফিউজ করার পর উপরে ভেসে থাকে। রক্তরস বা প্লাজমা, এখানে রক্তের তরল অংশ আমরা দেখতে পাচ্ছি। এই যে ভিতরে বিভিন্ন ধরনের আমরা কণিকা দেখতে পাচ্ছি, এটি এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এর বাইরে যে রক্তের মূল তরল অংশটি রয়েছে এটি হচ্ছে প্লাজমা বা রক্তরস। রক্তরসের কাজ, এটি রক্তের তারল্য রক্ষা করে এবং ভাসমান রক্তকণিকা সহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহের সর্বত্র বহন করে থাকে। পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু অঙ্গে বাহিত হয়। এই খাদ্যসার রক্তের মাধ্যমেই রক্তরসে দ্রবীভূত হয়েই আমাদের বিভিন্ন টিস্যু অঙ্গে যায়, যার মাধ্যমে আমরা পুষ্টি পেয়ে থাকি। টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়। আমরা বলেছি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন ইত্যাদি যে বর্জ্য পদার্থ, এগুলোকে রেচনের জন্য বৃক্কে নিয়ে যায় এই রক্তরস। টিস্যুর অধিকাংশ কার্বন ডাই অক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে দ্রবীভূত হয়ে থাকে। টিস্যু থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয় তার ম্যাক্সিমাম পোর্শন, অর্থাৎ বলা যায় যে কার্বন ডাই অক্সাইড মূলত বাহিত হয় এই রক্তরসের মাধ্যমে। অর্থাৎ রক্তরস যদি না থাকতো আমাদের কার্বন ডাই অক্সাইড নিষ্কাশিত হতো না, যার ফলে কার্বন ডাই অক্সাইড যদি বের না হতো নানামুখী সমস্যা হতো। যেমন অক্সিজেন ব্যবহার করতে পারতো না আমাদের কোষগুলি, যার ফলে দেখা যেত যে পরবর্তীতে কোষগুলি অক্সিজেনের অভাবে মারা গেছে। অথবা এই কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে আমাদের রক্তরসের পানিতে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড, যার ফলে রক্তের পিএইচ বৃদ্ধি হয়ে দেখা যেত যে আমাদের দেহের কোষগুলি মারা যেতে শুরু করছে বা আমাদের দেহের জন্য একটি প্রতিকূল অবস্থা তৈরি হতো। তাই এই কার্বন ডাই অক্সাইডকে নিষ্কাশিত করে দেহ থেকে বের করে দিয়ে রক্ত আমাদের দেহকে ভালো রাখছে। অল্প পরিমাণে অক্সিজেনও রক্তরসের মাধ্যমে দ্রবীভূত হয়। এবং এখানে তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা যেটি, যে লোহিত রক্তকণিকা সংঘবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্তরসেই দ্রবীভূত হয়েছে।
এই ক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে রক্ত যখন অক্সিজেন বহন করে, সবার আগে অক্সিজেন রক্ত রসে দ্রবীভূত হয়, তারপরে রক্ত রস থেকে লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করে। একইভাবে যখন টিস্যুতে যায়, তখনও লোহিত রক্তকণিকার ভিতর থেকে আগে রক্ত রসে দ্রবীভূত হয় এবং রক্ত রস থেকে পরবর্তীতে ব্যাপনের মাধ্যমে টিস্যুতে যায়। সুতরাং আমরা বলতে পারছি যে অক্সিজেন পরিবহনে এবং অক্সিজেন আমাদের দেহে বন্টনে রক্তের বা রক্তরসের গুরুত্ব আসলে অপরিসীম। রক্তরসের মাধ্যমে হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত হয়ে থাকে। এছাড়া রক্তরস রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে বাফার ক্রিয়ার মাধ্যমে। রক্তরসের আরো কাজ আছে, যারা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলি, অর্থাৎ আমাদের রক্ত যন্ত্রণার যে প্রয়োজনীয় ফ্যাক্টরগুলি, এগুলিকে বহন করে থাকে। আমাদের এই রক্তরস এবং যকৃত, পেশি ইত্যাদি অঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হয়, কারণ যকৃতকে মূলত আমাদের দেহের ল্যাব বলা হয়, ল্যাবরেটরি বলা হয়, কারণ আমাদের দেহের বেশিরভাগ বিপাকীয় ক্রিয়া মূলত যকৃত এবং পেশিতেই তৈরি হয়ে থাকে, এবং যার ফলে এখানে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপ শক্তিকে সমগ্র দেহে বন্টন করে দেহের তাপের সমতা রক্ষা করে এই রক্তই। এবার আমরা রক্তকণিকা শুরু করছি। রক্তকণিকার মধ্যে সবার প্রথম আমাদের সবচেয়ে বলা যায় যে গুরুত্বপূর্ণ রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা, কারণ এই লোহিত রক্তকণিকা আমাদের অক্সিজেন বহন করে থাকে, যেটা ছাড়া আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাব আসলে। এছাড়া অন্যান্য কোষগুলো অনেক গুরুত্বপূর্ণ। রক্তকণিকা কাকে বলে? রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে রক্তকণিকা বলে, সহজভাবে বলা যায়। এই রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়াকে আমরা বলি হিমাটোপোয়েসিস। হিমাটো শব্দের অর্থ হচ্ছে রক্ত, আর পোয়েসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া। পোয়েসিস দিয়ে বোঝায় কোনো কিছু তৈরি হওয়া, অর্থাৎ এই প্রক্রিয়ায় রক্তকণিকা তৈরি হয়। রক্তকণিকা তিন ধরনের: এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, এবং প্লেটলেট বা থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা। প্রত্যেকটি নামেরই অর্থ রয়েছে। লোহিত রক্তকণিকা থেকে আমরা বুঝতেই পারছি যে লোহিত রক্তকণিকা হবে লাল রঙের। শ্বেত রক্তকণিকা থেকে বুঝতে পারছি যে এটি শ্বেত বা সাদা রঙের হয়ে থাকবে। এবং থ্রোম্বোসাইট, এখান থেকে যদি আমরা অর্থ বুঝতে পারি না, তবে থ্রোম্বোসাইট এখান থেকে আমরা বুঝতে পারি। থ্রোম্বাস শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত, আর সাইট অর্থাৎ কোষ, অর্থাৎ যেই কোষটি মূলত এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটি হচ্ছে থ্রোম্বোসাইট বা প্লেটলেট বা অনুচক্রিকা। আমরা প্রথমেই লোহিত রক্তকণিকা দেখে নিব। লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটের ক্ষেত্রে এই এরিথ্রোসাইট কথাটি এসেছে গ্রিক শব্দ এরিথ্রোসাইট থেকে, যেটার অর্থ হচ্ছে এরাইথ্রোস। দুই ভাগে ভাগ করা যায়। এরাইথ্রোস শব্দের অর্থ হচ্ছে লোহিত এবং কাইটোস শব্দের অর্থ হচ্ছে কোষ। এখান থেকেই এরিথ্রোসাইট নামটি এসেছে। বিভিন্ন বয়সের মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা আমরা দেখে নিচ্ছি। যে আমরা দেখতে পাই যে ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ লোহিত রক্তকণিকা দেখা যায়। শিশুর দেহে 60 থেকে 70 লাখ লোহিত রক্তকণিকা দেখা যায়। দেখা যাচ্ছে যে মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আসলে লোহিত রক্তকণিকার পরিমাণ কমতে থাকে। পূর্ণবয়স্ক পুরুষে সেটা এসে দাঁড়ায় 50 লাখে, এবং পূর্ণবয়স্ক স্ত্রী দেহে শেষ পর্যন্ত সেটি 50 লাখ এবং 45 লাখে পরিণত হয়। বিভিন্ন শারীরিক অবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যার তারতম্য ঘটে। ব্যায়াম ও গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকার প্রয়োজন বেশি হয়, কারণ ব্যায়ামের সময় আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই প্রচুর অক্সিজেন ব্যয় করে থাকে, প্রচুর বিপাকীয় ক্রিয়ার মধ্যে দিয়ে যায়, এবং বিপাকীয় ক্রিয়ার কারণে আমাদের প্রচুর অক্সিজেন দরকার হয়। এবং গর্ভাবস্থায় যেহেতু শিশুর বিপাক ক্রিয়ার জন্য মায়ের যে সাধারণত যে অক্সিজেন দরকার ছিল তার চেয়ে অনেক বেশি অক্সিজেন প্রয়োজন হয়। তো এই সময় আমাদের দেহে সাধারণত এই লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায়। প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা 50 লাখের চেয়ে 25% কম যদি হয়ে যায়, তখন আমরা বলি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, যেটা আমাদের দেশের নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখা যাচ্ছে যে আমাদের দেশের প্রচুর নারী এই রক্ত স্বল্পতায় ভুগে থাকেন। কিন্তু এই সংখ্যা যদি 65 লাখের বেশি হয়, তখন তাকে পলিসাইথেমিয়া বলা হয়। কারো কারো দেখা যায়, যদিও এই ঘটনাটি তুলনামূলক কম ঘটে।
লোহিত রক্তকণিকার উপাদান সমূহকে আমরা ভাগ করলে দেখতে পাই লোহিত রক্তকণিকা মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পানি, যেটা 60 থেকে 75% থাকে, কঠিন পদার্থ, যেটা 30 থেকে 40% থাকে। কঠিন পদার্থের মধ্যে মূলত হিমোগ্লোবিনই বেশি থেকে থাকে, হিমোগ্লোবিন 90% থাকে। এই হিমোগ্লোবিন হচ্ছে হিম নামক লৌহ ধারণকারী রঞ্জক বহন করে থাকে। এছাড়া প্রোটিন থাকে। এই প্রোটিন পুরাটাই বলতে গেলে প্রায় এর পুরাটাই হয়ে থাকে গ্লোবিন জাতীয় প্রোটিন। এছাড়া ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, অজৈব ফসফেট ইত্যাদি থেকে থাকে। হিমোগ্লোবিন প্রতি 100 মিলিলিটার রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে 16 গ্রাম পার ডেসিলিটার, অর্থাৎ 100 মিলিলিটার রক্তকে আমরা বলতে পারি 1 ডেসিলিটার। প্রতি ডেসিলিটার রক্তে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থাকে মূলত 16 গ্রাম। হিমোগ্লোবিনে 4টি পলিপেপটাইড চেইনের সাথে একটা হিম গ্রুপ থাকে। এই হিম গ্রুপের জন্যই রক্ত লাল হয়ে থাকে। এই যে আমরা হিম গ্রুপটা দেখতে পাচ্ছি এইরকম, এই হিম গ্রুপটি মূলত 4টি প্রোটিনের সাথে, 4টি পলিপেপটাইড চেইন বা 4টি প্রোটিনের সাথে যুক্ত হয়। এই হিম গ্রুপের জন্যই রক্ত লাল হয় এবং প্রত্যেকটি প্রোটিন চেইন বা প্রত্যেকটি পলিপেপটাইড চেইন একটি করে অক্সিজেন অণু বহন করতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে এক অণু হিমোগ্লোবিন মূলত 4 অণু অক্সিজেন বহন করে। অর্থাৎ গঠনটি অনেকটা এরকম থাকে যে একটা হিমের সাথে 4টি পলিপেপটাইড যুক্ত হয় এবং প্রত্যেক পলিপেপটাইড একটা করে অক্সিজেন বহন করতে পারে, এক অণু করে। সুতরাং আমরা বলতে পারি যে এক অণু হিমোগ্লোবিন মূলত 4 অণু অক্সিজেন বহন করে থাকে। লোহিত রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়া আমরা দেখে নিচ্ছি। রক্তে যখন অক্সিজেন মাত্রা কমে যায় তখন রক্তে যেহেতু অক্সিজেন মাত্রা কমে গেছে, আমাদের দেহের যে টিস্যু সমূহ তাদের মধ্যেও অক্সিজেন যাওয়ার পরিমাণ কমে যাবে। তাই বৃক্কে যখন এই অক্সিজেন কম যায় তখন বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন নামক হরমোন উৎপাদন হয় এবং উৎপন্ন হয়ে ক্ষরিত হয়। রক্তে ক্ষরিত হওয়ার ফলে এই এরিথ্রোপয়েটিন হরমোনটি লাল অস্থিমজ্জায়, অর্থাৎ আমাদের অস্থিতে গিয়ে পৌঁছায়। তখন লাল অস্থিমজ্জার স্টেম কোষ হচ্ছে আমাদের দেহের এমন এক ধরনের কোষ যেখান থেকে আমাদের দেহের প্রায় অনেক ধরনের কোষ উৎপন্ন হতে পারে। এই স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এই এরিথ্রোপয়েটিনের প্রভাবে। এই লোহিত রক্তকণিকাগুলি তৈরি হওয়ার ফলে এদের মাধ্যমে অক্সিজেন বহন বেড়ে যায়। অর্থাৎ যত বেশি লোহিত রক্তকণিকা যাবে তত পরিমাণে অক্সিজেন অণু বহন বেড়ে যাবে। এই অক্সিজেন বহন যখন বেড়ে যায় তখন রক্তে অক্সিজেনের ঘনমাত্রা বৃদ্ধি পায়। আবার আমাদের কোষগুলি বা দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ তাদের মধ্যে সঠিক পরিমাণে অক্সিজেন যায়। তখন এরিথ্রোপয়েটিন ক্ষরণ ও বৃক্ক কমিয়ে দেয়। যখন বৃক্ক এরিথ্রোপয়েটিন ক্ষরণ কমিয়ে দেয় তখন লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যায়। এই প্রক্রিয়াটি হচ্ছে এরিথ্রোপয়েসিস বা লোহিত রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়া। এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে। আমরা একটু আগে দেখে এসেছি যে রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়াকে আমরা বলেছিলাম হিমাটোপয়েসিস। অর্থাৎ সেখানে আমি তোমাদের বলেছিলাম যে পয়েসিস শব্দের অর্থ হচ্ছে কিছু একটা তৈরি হওয়া, আর হেমাটোপয়েসিস যদি রক্ত তৈরি হওয়া হয়ে থাকে, তো এরিথ্রোপয়েসিস হচ্ছে এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়া। আমরা একটা ছকের মাধ্যমে এই লোহিত রক্তকণিকার সবকিছু এক নজরে একটু দেখে নিচ্ছি যে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এটির সংখ্যা আমরা বলেছি যে 50 লাখ, কিন্তু এটি হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষে। তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে যে পূর্ণবয়স্ক নারী দেহে বা স্ত্রী দেহে এই সংখ্যা কত? 45 লাখ। এবং সেটা যদি ভ্রূণ দেহে হয় সেটা হয় 80 থেকে 90 লাখ, এবং শিশুর দেহে অর্থাৎ বাচ্চাদের দেহে এটা থাকে 60 থেকে 70 লাখ। উৎসস্থল এটা ভ্রূণ অবস্থায় যকৃৎ এবং প্লীহা থেকে তৈরি হয় এবং পরবর্তীতে জন্মের পর লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়ে থাকে। এর গঠন প্রকৃতি কিরকম? গোলাকার, দ্বি-অবতল। দ্বি-অবতল বলতে আমরা অনেকটা বুঝতে পারি যে এটা অনেকটা ওই যে আমাদের লেন্সের মতো, অনেকটা এইরকম দুই দিকটা চাপা, মাঝখানে চাপা এবং দুই দিকে একটু উঁচু বা মোটা এরকম হয়ে থাকে। এটাকে বলা হয় দ্বি-অবতল একটা গঠন। দ্বি-অবতল চাকতির মতো। পূর্ণাঙ্গ অবস্থায় নিউক্লিয়াস বিহীন, গড় ব্যাস
7.3 মাইক্রোমিটার এবং গড় স্থূলতা 2.2 মাইক্রোমিটার। লোহিত রক্তকণিকার কাজ, এটি মূলত লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড বহন করে। আমরা এটা বলেছি, রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করে। এছাড়া এগুলোর হিমোগ্লোবিন ও অন্যান্য অন্তঃকোষীয় বস্তু বাফার রূপে, হিমোগ্লোবিন বাফার আমাদের রক্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাফার, এবং এই বাফারগুলি মূলত কাজ করে রক্তের পিএইচ কন্ট্রোল করতে, পিএইচ নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ অম্লক্ষারের সাম্য রক্ষা করে। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন যুক্ত থাকে যা মানুষের রক্তের গ্রুপিং এর জন্য দায়ী। অর্থাৎ এই প্লাজমা ঝিল্লিতে, লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে যেই প্রোটিন থাকে, যেই অ্যান্টিজেন প্রোটিন থাকে, তাদেরকে দেখে আমরা চিনতে পারি যে কোন গ্রুপের রক্ত এটি। এবং এসব কণিকা রক্তে বিলিরুবিন ও বিলিভারিন উৎপন্ন করে, যেগুলো হচ্ছে মূলত আমাদের রঞ্জক। লোহিত রক্তকণিকার হিম ভেঙে এই রঞ্জকগুলি উৎপন্ন হয়, এবং যখন এই বিলিরুবিন বিলিভারিন উৎপন্ন হয়, তারা যকৃত থেকে পিত্তরসের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায়। আয়ুষ্কাল 120 দিন। এই কারণে আমরা বলে থাকি যে 4 মাস পর পর কেউ যদি ব্লাড ডোনেট করে তার কোনো ক্ষতি হয় না, কারণ তার আলটিমেটলি ওই 4 মাস পর পর তার অনেকখানি লোহিত রক্তকণিকা মারা যাচ্ছে এবং নতুন লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে। বাসস্থল, এটা মূলত বাসস্থল না, যদিও লোহিত রক্তকণিকা তো আমাদের সারা দেহের সকল রক্তবাহিকার মধ্যেই থাকে, কিন্তু মারা যাবার আগে বা মারা যাবার সময় এরা মূলত চলে আসে যকৃত ও প্লীহায়। ছবি একটি দেখতে পাচ্ছি আমরা, দ্বি অবতল চাকতির মতো দুইটি লোহিত রক্তকণিকা। এরপর আমরা আমাদের পরবর্তী কণিকায় যাব, শ্বেত রক্তকণিকা। এটিও গ্রিক শব্দ লিউকোসাইট থেকে এসেছে। লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা বা বর্ণহীন, এবং কাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ। শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য, মানব দেহে পরিণত শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন ও নিউক্লিয়াস যুক্ত। এই হিমোগ্লোবিন না থাকার ফলেই এরা সাদা হয় এবং নিউক্লিয়াস যুক্ত। আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো যে লোহিত রক্তকণিকা কিন্তু মূলত নিউক্লিয়াস বিহীন। এগুলি প্রধান কাজ, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ধ্বংস করা। মানুষের শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট আকারবিহীন এবং প্রয়োজনে আকার পরিবর্তন করতে পারে। এরা মূলত অ্যামিবার ন্যায় হয়ে থাকে, এবং এরা প্রয়োজনে অ্যামিবার মতো ঘনপথ সৃষ্টিও করতে পারে। এদের নিউক্লিয়াস প্রথমে গোল কণিকাকার হয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে বৃক্কাকার অশ্বক্ষুরাকৃতি ধারণ করে, যা সাইটোপ্লাজমের চাপে এক প্রান্তে অবস্থান করে থাকে পরবর্তীতে। এবং গড় ব্যাস বিভিন্নতা অনুসারে, বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে আমরা জানি, এই বিভিন্নতা অনুসারে 7.5 থেকে 20 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 11,000, গড়ে 7,500 শ্বেত রক্তকণিকা থাকে, যেখানে আমরা বলেছি যে লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে প্রায় 50 লক্ষ থেকে থাকে। তো আমরা বুঝতেই পারছি যে আসলে কত কম শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার তুলনায়। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস সমৃদ্ধ এবং এতে গ্লাইকোজেন, লিপিড, কোলেস্টেরল, অ্যাসিড ও বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম বহন করে। শিশু ও অসুস্থ মানব দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। আমরা এটা বুঝতেই পারি যে শিশুদের দেহে সাধারণত অন্যান্য যে প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলক কম থাকে, এবং শিশুদের দেহে এই জীবাণু প্রবেশের সুযোগও বেশি থাকে। এই কারণে শিশুদের দেহে এবং অসুস্থ মানব দেহে যেহেতু জীবাণুর সাথে লড়াই করতে হচ্ছে, তাই শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত 700:1, অর্থাৎ 700টা লোহিত রক্তকণিকা যদি থাকে, তার বিপরীতে শ্বেত রক্তকণিকা থাকবে মাত্র একটি। আকৃতি ও গঠনগতভাবে শ্বেত রক্তকণিকা আমরা দুই ভাগে ভাগ করি, অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট এবং দানাদার বা গ্রানুলোসাইট। আমরা একটু আগে এটার অর্থ বলে ফেলেছি যে অদানাদার গুলি হচ্ছে মূলত দুই ভাগে ভাগ করা যায়, লিম্ফোসাইট এবং মনোসাইট। এই ধরনের লিউকোসাইট দানাহীন, অখণ্ডকায়িত। এদের যে লিউকোসাইটের যে নিউক্লিয়াস, এরা অখণ্ডকায়িত এবং বড় নিউক্লিয়াস যুক্ত, এবং আকৃতিগতভাবে এরা মূলত দুই রকম, লিম্ফোসাইট, মনোসাইট। আমরা দেখতে পাচ্ছি যে লিম্ফোসাইটের নিউক্লিয়াস তুলনামূলক বড় হয় এবং মনোসাইটের লিম্ফোসাইট তুলনামূলক ছোট হয়। তবে এদের নিউক্লিয়াস আমাদের যে দানাদার শ্বেত রক্তকণিকাগুলি রয়েছে তাদের চেয়ে বড়, বেশ বড়।
আমরা পরবর্তী দেখতে পাচ্ছি দানাদারগুলি। দানাদার হচ্ছে এইসব কণিকার সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাময় এবং 2 থেকে 7 খণ্ডযুক্ত নিউক্লিয়াস বিশিষ্ট। এদের ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার। দানাগুলি লিশম্যান রঞ্জক বা আরেকটি নাম রয়েছে ইওসিন রঞ্জকে নানাভাবে রঞ্জিত হয়। বর্ণ ধারণের ক্ষমতা অনুযায়ী আমরা গ্র্যানুলোসাইটকে 3 ধরনের বলে থাকি বা 3 ভাগে ভাগ করে থাকি: নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। এই নিউট্রোফিলের নাম থেকে আমরা বুঝতে পারছি যে নিউট্রো বা নিউট্রাল। নিউট্রাল বলতে আমরা কি বুঝি? নিউট্রাল বলতে আমরা মূলত নিরপেক্ষ কাউকে বুঝায় থাকি। তো বর্ণ নিরপেক্ষ হয়, এটি লিশম্যান বা ইওসিন রঞ্জকে কোনো বর্ণ দেয় না। তাই এটা যেহেতু বর্ণ দেয় না, তাই লিশম্যান রঞ্জক বা ইওসিন রঞ্জকের যেটা সাধারণ রং অর্থাৎ বেগুনি, লালচে বেগুনি রংটি, সেই রংটি আমরা দেখতে পাই। সুতরাং নিউট্রোফিলের জন্য সেটি লালচে বেগুনি থাকবে, বা লিশম্যান রঞ্জকের যে বর্ণ সেই বর্ণটিই থাকবে। সেটি হচ্ছে, তার মানে নিউট্রোফিল হচ্ছে লালচে বেগুনি ধরনের হয়ে থাকে এই রঞ্জকে। ইওসিনোফিল হচ্ছে ইওসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। এই ইওসিনোফিল হচ্ছে এরা মূলত অম্লাশক্ত হয়ে থাকে, অম্লীয় বা অ্যাসিডিক হয়ে থাকে, যার ফলে এরা ইওসিন রঞ্জক পেলে লাল বর্ণ ধারণ করে থাকে। আর বেসোফিল যেটি, এদের দানাগুলি ক্ষারাসক্ত হয়। বেস অর্থাৎ ক্ষার, আমরা জানি বেস অর্থ হচ্ছে ক্ষার, এই বেস থেকে বেসোফিল এসেছে। বেসোফিল যে দানাগুলি বেসোফিলের, তারা হচ্ছে ক্ষারাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে থাকে। আমরা শ্বেতরক্তকণিকার সবগুলি একবার এক নজরে দেখে নিচ্ছি যে রক্তকণিকা নিউট্রোফিল, এটা প্রতি ঘন মিলিমিটার রক্তে 3 থেকে 5,000 থাকে। মূলত নিউট্রোফিলই আমাদের রক্তে শ্বেতরক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি থাকে। এর পরে যেটা থাকে লিম্ফোসাইট, এরা আমাদের মূল প্রতিরক্ষার কাজটি করে থাকে। নিউট্রোফিলের সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে 3 থেকে 5,000। উৎসস্থল আমরা দেখতে পাচ্ছি সবগুলি শ্বেত রক্তকণিকার মূলত যে দানাদার বা গ্র্যানুলোসাইট শ্বেত রক্তকণিকা যেগুলি রয়েছে, সেগুলি সবার জন্যই উৎসস্থল হচ্ছে লাল অস্থিমজ্জা। এদের গঠন বৈশিষ্ট্য: নিউট্রোফিল সাইটোপ্লাজম দানাযুক্ত। আমাদের এখানে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এরা তিনটি হচ্ছে দানাদার। সুতরাং আমরা মানে বলতেই পারি সহজে যে এদের তিনটি সবাই হবে দানাযুক্ত সাইটোপ্লাজম বিশিষ্ট। তবে নিউট্রোফিলের নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড থাকে, ইওসিনোফিলের 2 থেকে 7 খণ্ড। এদের আকারও প্রায় সেম, 12 থেকে 15 মাইক্রোমিটার, এটা 12 থেকে 17 মাইক্রোমিটার। এবং কিন্তু এখানে বেসোফিলের জন্য একটু পার্থক্য। বেসোফিলের সাথে আমরা মনে রাখতে পারি যে নিউক্লিয়াস হচ্ছে বৃক্কাকার এবং এদের ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার। নিউট্রোফিলের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা হচ্ছে নিউট্রোফিলের কাজ। এছাড়া ইওসিনোফিল হচ্ছে মূলত অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। বেসোফিলের আমাদের রক্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, হেপারিন ও হিস্টামিন নিঃসৃত করে। এই হেপারিনের প্রধান কাজ হচ্ছে আমাদের রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেওয়া। অর্থাৎ রক্ত নালীর মধ্যে রক্ত যদি জমাট বেঁধে যায়, রক্ত তো আটকে যাবে। সো এই কাজটা প্রিভেন্ট করে, আটকে রাখে, বন্ধ করে মূলত বেসোফিল। হেপারিন নিঃসৃত করে। আর হিস্টামিন আমাদের দেহে রোগ জীবাণুর সাথে লড়াই করতে সাহায্য করে। এদের আয়ুষ্কাল 2 থেকে 5 দিন নিউট্রোফিলের, যেহেতু এরা প্রচুর জীবাণুর সাথে ফ্যাগোসাইটোসিস করে জীবাণুকে এবং প্রচুর জীবাণুর সাথে লড়াই করে, এই কারণে এরা খুব সহজেই মারা যায়, দ্রুত তৈরিও হয়। তো এদের আয়ুষ্কাল এই জন্য 2 থেকে 5 দিন। ইওসিনোফিলের 8 থেকে 12 দিন, বেসোফিলের 12 থেকে 15 দিন। আর লিম্ফোসাইট, মনোসাইট এরা সবাই মূলত আমাদের লসিকা গ্রন্থিগুলি থেকেই বিভিন্নভাবে তৈরি হয়। প্লিহা, লসিকা গ্রন্থি, লাল অস্থিমজ্জা। এদের মধ্যে লিম্ফোসাইটের সংখ্যা একটু বেশি, 1500 থেকে 2700, এবং মনোসাইটের সংখ্যা 300 থেকে 800। লিম্ফোসাইটের গঠন বৈশিষ্ট্য: দানাবিহীন সাইটোপ্লাজম, প্রায় গোলাকার, বৃহদাকার নিউক্লিয়াস থাকে এবং এখানে 6 মাইক্রোমিটার থেকে 16 মাইক্রোমিটার হয়ে থাকে। এবং মনোসাইটের সাইটোপ্লাজম দানাবিহীন, বৃত্তাকার নিউক্লিয়াস এবং 12 মাইক্রোমিটার থেকে 20 মাইক্রোমিটার হয়ে থাকে। এখানে লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করা, আর মনোসাইটের কাজ ওই অনেকটা নিউট্রোফিলের মতোই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা।
লিম্ফোসাইট কিন্তু আমাদের দেহে যে জীবাণু প্রবেশ করে সেই জীবাণুর মেমোরি বা সেই জীবাণুর স্মৃতি অনেকদিন দেহে ধরে রেখে পরবর্তীতে যখন ওই জীবাণু অ্যাটাক করে তখন খুব সহজেই আবার ওই জীবাণুকে মেরে ফেলতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে লিম্ফোসাইটের আয়ুষ্কাল হচ্ছে 7 দিন এবং মনোসাইটের আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। শ্বেত রক্তকণিকার আমরা আরো কিছু তথ্য দেখে নিচ্ছি যে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে যদি বেশি থাকে তখন তাকে আমরা বলি লিউকোসাইটোসিস। এটি বেশি হচ্ছে তাই লিউকোসাইটোসিস, এবং কম যদি থাকে তখন আমরা বলি তাকে লিউকোপেনিয়া। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি কম থাকে তখন বোঝা যায় যে ওই ব্যক্তির অনাক্রম্যতা দুর্বল বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম। লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হারে বেড়ে যায়, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে যায় এবং রোগের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই লিউকেমিয়ার ক্ষেত্রে নিজের শ্বেত রক্তকণিকাই নিজের যে অন্যান্য কোষগুলিকে ধ্বংস করতে থাকে। আমরা অনুচক্রিকা একবার এক নজরে দেখে নিচ্ছি যে রক্তকণিকা অনুচক্রিকা এটা সংখ্যা 1.5 থেকে 3 লক্ষ। উচ্চস্তর লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট নামক বড় কোষ থেকে, মেগা শব্দের অর্থ হচ্ছে বড়, ক্যারি অর্থ নিউক্লিয়াস, অর্থাৎ বড় নিউক্লিয়াস যুক্ত বড় এক ধরনের কোষ থেকে এই অনুচক্রিকা তৈরি হয়। অনুচক্রিকার গঠন প্রকৃতি গোল, ডিম্বাকার বা রডের মতো দানাময় কিন্তু নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে এবং এর আকার খুবই ছোট, যেখানে শ্বেত রক্তকণিকা আমরা 12 থেকে 20 মাইক্রোমিটার পেয়েছি, লোহিত রক্তকণিকার 7 থেকে 8 মাইক্রোমিটার মতো পেয়েছি এবং এইখানে 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। এদের আয়ুষ্কাল 5 থেকে 9 দিন। যকৃত প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংস হয়ে থাকে, পরবর্তীতে এই 5 থেকে 9 দিন পরে ধ্বংস হয়ে থাকে। ছবি দেখতে পাচ্ছি অনেকটা এই ধরনের আকারে হয়ে থাকে অনুচক্রিকা। অস্থায়ী প্লেটলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধন করে, অর্থাৎ যখনই কোনো একটি রক্তনালী কেটে যায় বা ছিঁড়ে যায় সেখানে একটি প্লাগ তৈরি করে প্লেটলেটের মাধ্যমে রক্তপাত বন্ধ হয়ে যায়। তখন রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে বহন করে এই অনুচক্রিকা। ক্লটিং শব্দের অর্থ হচ্ছে রক্ততঞ্জন বা জমাট বাঁধা। এই ক্লটিং ফ্যাক্টর গুলি ক্ষরণ করে এবং বহন করে হচ্ছে অনুচক্রিকা। এছাড়া প্রয়োজন শেষে রক্ত জমাট বিগলনেও সাহায্য করে অনুচক্রিকা। এই ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে। যেহেতু ভাইরাসগুলি খুবই ক্ষুদ্র হয়, সাধারণত দেখা যায় যে আমাদের শ্বেত রক্তকণিকাগুলির আয়ত্তে থাকে না, তখন এই অনুচক্রিকাগুলি ভাইরাসকে মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে থাকে এবং ছোট আকৃতির ব্যাকটেরিয়াও তারা ধ্বংস করতে পারে। দেহের কোথাও যদি ব্যথা হয় তখন নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করেও এই অনুচক্রিকা। রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর অর্থাৎ রক্তবাহিকার যে নালী রয়েছে এই নালীর ভিতরের অংশকে আমরা বলি এন্ডোথেলিয়াম। এই বাইরের অংশ, ভিতর থেকে যদি আমরা বলি তখন যেই লেয়ারটা আমরা পাই রক্তনালীর সেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর ক্ষরণ করে অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, যার ফলে আমাদের এই রক্তকণিকাগুলির সাথে ঘর্ষণের ফলে এই অন্তঃপ্রাচীর বা এন্ডোথেলিয়াম এরা সারাক্ষণই বিভিন্নভাবে ক্ষয় হয়ে থাকে। এই ক্ষতকে পুনরায় ঠিক করতে অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, যার ফলে আবার এন্ডোথেলিয়াম কোষগুলি পুনর্নির্মাণ হয়। সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে থাকে। আমরা এখানে ছকের মাধ্যমে 3 ধরনের রক্তকণিকার একটু পার্থক্য দেখে নিচ্ছি। লোহিত রক্তকণিকার সংখ্যা আমরা প্রতি কিউবিক মিলিমিটারে আমরা বলেছিলাম পূর্ণবয়স্ক পুরুষে 50 লক্ষ, শ্বেত রক্তকণিকা 5 থেকে 8,000 এবং অনুচক্রিকা 1.5 থেকে 3 লক্ষ হয়ে থাকে। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস প্রাথমিকভাবে থাকে যখন তারা তৈরি হয়, কিন্তু পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকায় যখন হিমোগ্লোবিন সঞ্চিত হয়ে যায় তখন নিউক্লিয়াস বিনষ্ট হয়ে যায় এবং নিউক্লিয়াস না থাকার বেশ কিছু সুবিধাও রয়েছে, যা নিউক্লিয়াস না থাকার ফলে নিউক্লিয়াস কেন আসলে লোহিত রক্তকণিকায় বলা যায় যে কোনো ধরনের কোষীয় অঙ্গাণুই থাকে না। এটার কারণ হচ্ছে এই অঙ্গাণুগুলি না থাকায় লোহিত রক্তকণিকা বিপুল পরিমাণে অক্সিজেন বহন করতে পারে। শ্বেত রক্তকণিকা সবসময় নিউক্লিয়াস থাকে এবং অনুচক্রিকায় কোনো সময় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকার মতোই
এদের বর্ণ, লোহিত রক্তকণিকার বর্ণ সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন থাকে, আমরা বলতে পারি যে জানি আমরা যে লাল দেখায়। আর শ্বেত রক্তকণিকা যেহেতু হিমোগ্লোবিন থাকে না বা কোনো রঞ্জক থাকে না, তাই এরা বর্ণহীন হয় এবং অনুচক্রিকাও সাধারণত বর্ণহীন হয়ে থাকে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন বা 4 মাস, শ্বেত রক্তকণিকার 2 থেকে 15 দিন বিভিন্ন শ্বেত রক্তকণিকার ভাগ অনুযায়ী, এবং অনুচক্রিকার 5 থেকে 9 দিন হয়ে থাকে। লোহিত রক্তকণিকার আকৃতি দ্বি-অবতল চাকতির মতো। শ্বেত রক্তকণিকা গোলাকার বা অনিয়ত হয়ে থাকে, কারণ এক একটা শ্বেত রক্তকণিকা এক এক ধরনের, অ্যামিবাকার, তারকাকার অনেক ধরনের আকার দেখা যায়। অনুচক্রিকাও অনেকটা অনিয়ত আকৃতির হয়ে থাকে, অর্থাৎ এদের কোনো নিয়মিত আকার নেই, বিভিন্ন সময় বিভিন্ন আকার দেখা যায়। একমাত্র লোহিত রক্তকণিকার আকার ফিক্সড, দ্বি-অবতল চাকতির মতো। লোহিত রক্তকণিকার প্রধান কাজ অক্সিজেন পরিবহন, এছাড়া এটি কিছুটা কার্বন ডাইঅক্সাইডও বহন করে থাকে সামান্য পরিমাণে। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ করা, আর অনুচক্রিকার প্রধান কাজ রক্ত তঞ্চন করা। আমাদের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা লসিকাতন্ত্র, রক্ততঞ্চন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।